এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। হিজবুল্লাহর শক্তিতে আতঙ্কে ইসরায়েল। ইহুদিবাদী জেনারেল রাম আমিনাস বলেছেন, হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। বাংলাদেশের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়কে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে 36টি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি শুরু। এবং ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। দখলদার ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবিলার জন্য লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আজ এক ফোন আলাপে এসব কথা বলেন আলী বাকিরি কানি। ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি হিজবুল্লাহকে অতুলনীয় প্রতিরোধ শক্তি বলেও উল্লেখ করেন। বাকিরি কানি বলেন, ইসরায়েলের জানা উচিত যে তারা লেবাননে নতুন করে ভুল করলে তাদের জন্য আঞ্চলিক পর্যায়ে নতুন পরিস্থিতি তৈরি হবে এবং তারা এই ক্ষতি কখনো পুষিয়ে উঠতে পারবে না। হত্যা এবং অপরাধযজ্ঞ দিয়ে ইসরায়েল নিজের পরাজয় ঠেকাতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় যে হত্যা ও অপরাধযজ্ঞ চালিয়েছে তারই অংশ হিসেবে লেবাননে আগ্রাসন চালাতে চায়। তিনি সুস্পষ্ট করে বলেন, লেবাননে আগ্রাসন চালালে দখলদারদেরকে চরম মূল্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, যা এই অবৈধ রাষ্ট্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি গতকাল এক বক্তব্যে বলেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ শক্তি, ইরাকের প্রতিরোধ শক্তি এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধকের হাতে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল সাফাবি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি আরও বলেন, গত 9 মাসের গাজা আগ্রাসনে আমেরিকা ও নেটোর নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে সার্বিক সহযোগিতা করেছে। তারা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এমনকি ইসরায়েলের গণমাধ্যমের কমান্ড সেন্টারের দায়িত্বও নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাস বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি একথা বলেন। তিনি বলেন, আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। আমিনাস জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লাহর সাথে লড়াই করতে পারবে না।
না। যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, তখন জেনারেল আমিনাস এসব কথা বললেন। অন্যদিকে হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন তারা ইহুদিবাদীদের সাথে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবিলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের ড্রোন হামলায় অধিকৃত গোলান মালভূমিতে তাদের 18 জন সেনা নিহত হয়েছে। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ড্রোন ছোঁড়ে এবং তার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী সেনাদের 91তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে বলে বিবৃতিতে পরিষ্কার করা হয়। এর আগে গতকাল সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে ইহুদিবাদীদের বিমান হামলায় তাদের 3 যোদ্ধা শহীদ হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের হুলা এলাকার একটি দোতলা ভবনে ওই বিমান হামলা চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়কে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন 3 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। তাদের দাবিগুলো হল প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শিক্ষক সমিতির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অনুষদ ও ইনস্টিটিউটগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। ক্যাম্পাস জুড়ে শিক্ষক সমিতির কর্মসূচি চলায় আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারও বন্ধ রাখা হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে আজ দিল্লি হাইকোর্টে মামলাটি দায়ের করেন তিনি। কিছুদিন আগে আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে ইডি। তারপর তাকে হেফাজতে নেয় সিবিআই। এরপর দুর্নীতিকাণ্ডে জেরা করার জন্য রিমান্ড দাবি করে। যদিও সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। লোকসভা ভোটের প্রায় মাসখানেক আগে গত 21 মার্চ ইডির হাতে আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনের মাঝে তিনি অন্তর্বর্তী জামিনে মুক্ত হন, তবে ভোট শেষেই তাকে আবার জেলে ফিরে যেতে হয়। এর মধ্যে ইডির মামলায় কেজরিওয়াল জামিন পেয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার বিরোধিতা করে এবং জামিনের স্থগিতাদেশ চায়। তাদের আবেদন আদালত মেনে নেওয়ায় আপাতত জামিন আটকে গেছে দিল্লির মুখ্যমন্ত্রীর। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী তুফান আল মুদাম্মের নামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সামুদ্রিক ড্রোন উন্মোচন করেছে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার মাধ্যমে ওই ড্রোনটি উন্মোচন করা হয়। গত 23 জুন লোহিত সাগরে ইসরায়েলগামী ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর জাহাজে অভিযান চালায় এই সামুদ্রিক ড্রোনটি। গতকাল ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে ফার্স্ট টুডে আরও জানিয়েছে 1000 থেকে 1500 কেজি ওয়ারহেড বহনে সক্ষম তুফান আল মুদাম্মের নামের মনুষ্যবিহীন যানটি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালনা করা যায়। ঘণ্টায় 45 নটিক্যাল মাইল গতিসম্পন্ন সামুদ্রিক যানটি বড় ধরনের একটি জাহাজকে নিমিষেই ধ্বংস করতে সক্ষম। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিড বোটের মতো দেখতে তুফান আল মুদাম্মের যানটি একটি জাহাজ স্পর্শ করা মাত্রই তাতে আগুন ধরে যায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজ দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের প্রচেষ্টায় সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ইরাকি প্রতিরোধ সমন্বয় পরিষদ গতরাতে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে, আমরা ইরাক সহ এই অঞ্চলের মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করব। ইরাকি প্রতিরোধ ফ্রন্ট সবসময় মুসলিম ফিলিস্তিনিদের সমর্থে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসেছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল হামলা চালানোর শুরু থেকেই ইহুদিবাদী অবস্থানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রতিরোধ ফ্রন্ট। ফার্স্ট টুডে আরও জানায়, ইরাকি প্রতিরোধ সমন্বয় পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল লেবাননে হামলা চালালে ইরাক সহ এই অঞ্চলে আমেরিকার স্বার্থ প্রতিরোধ শক্তির বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরাকি প্রতিরোধ আরও বলেছে, ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের পরও ইহুদিবাদীদের সাথে আপোষকামী আরব দেশগুলোর ব্যাপারে সিদ্ধান্তমূলক অবস্থান নিতে হবে। এর আগেও ইরাকের আসাইবে আহলুল হক আন্দোলনের মহাসচিব কায়েস আল খাজালি এক বিবৃতিতে বলেছিলেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননে হামলা চালালে ইরাকে ওয়াশিংটনের স্বার্থে হামলা করা হবে। ইহুদিবাদী ইসরায়েলের একটি যাত্রীবাহী বিমানকে তেল দিতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের একটি বিমানবন্দরের কর্মীরা। ইসরায়েলের বিমানটি তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আন্তালিয়া বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবস্থান করে। ইসরায়েলের বিমানটিতে তেল দিতে অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে তুর্কি বিমানবন্দরের কর্মীরা মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের যে গণহত্যামূলক যুদ্ধ চলছে তার প্রতিবাদ জানিয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো থেকে বিমানটি তেল আবিবে যাচ্ছিল। পথে একজন অসুস্থ যাত্রীর কারণে আন্তালিয়া বিমানবন্দরে জরুরিভাবে অবতরণ করে বিমানটি। এ সময় বিমানের জ্বালানিরও প্রয়োজন হয়, কিন্তু তুর্কি বিমানবন্দরের কর্মীরা বিমানে জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করেন। এরপর বিমানটি জ্বালানি তেল নেওয়ার জন্য গ্রিসে চলে যায়। ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল এ খবর দিয়েছে। তবে তুরস্কের কূটনৈতিক সূত্র ভিন্ন কথা বলছে। সূত্রটি জানিয়েছে, মানবিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়, তবে প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে ক্যাপ্টেন নিজের ইচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে আজ সকালে ভয়াবহ যুদ্ধের সময় একজন দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি ইজ্জাক হাদাদ। নিহত সেনা বীরসেবা রেঞ্জের নাহল ব্রিগেডের 93তম ব্যাটালিয়নে কর্মরত ছিল। আজকের সংঘর্ষের সময় এই ব্যাটালিয়নের আরও 9 সেনা আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। 8 বছর পর হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকা থেকে বাদ দিয়েছে আরব লীগ। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। পশ্চিম এশিয়ার অন্যতম বড় শক্তি হিজবুল্লাহ আঞ্চলিক ক্ষমতার সমীকরণে এক অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী। হিজবুল্লাহ একটি আরব শক্তি হওয়া সত্ত্বেও
কোনো কোনো আরব সরকার হিজবুল্লাহ বিরোধী অবস্থান নিতে অভ্যস্ত হয়ে পড়েছিল। ফলে 2016 সালে আরব লীগ লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করে। 2016 সালের 11 মার্চ আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করে বলেছিল এই দলটি যেন তাদের ভাষায় উগ্রবাদ ও ফেরকাবাজি বন্ধ করে এবং দেশগুলোর ঘরোয়া বিষয়েও বন্ধ করে হস্তক্ষেপ। আরব লীগ ওই বিবৃতিতে এই অঞ্চলে তার ভাষায় কথিত সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের প্রতি সহায়তাও বন্ধ করতে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক হিসেবে খ্যাত হিজবুল্লাহর প্রতি দাবি জানিয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পরপর দুটি বড় যুদ্ধে ও দীর্ঘ সংগ্রামে অসাধারণ সাফল্য অর্জনকারী লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করার উদ্যোগ আরব লীগের পক্ষ থেকে তখনই নেওয়া হয় যখন ওই পদক্ষেপের কিছু আগে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশগুলো 2016 সালের 2 মার্চ লেবাননের হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী দল বলে ঘোষণা করে। হিজবুল্লাহকে সন্ত্রাসী দল বলে অপবাদ দেওয়ার ক্ষেত্রে আরব লীগের উৎসাহিত হওয়ার আরেকটি বড় কারণ ছিল ইরান ও সৌদি আরবের সম্পর্কে উত্তেজনা। যাই হোক, ওই ঘটনার 8 বছর পর এখন আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকা থেকে বাদ দিয়েছে। গত 29 জুন আরব লীগের মহাসচিবের সহকারী হিসাম জাকি এ ঘোষণা দেন যে আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী দল বলে উল্লেখ করবে না। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুত সফরের একদিন পর তিনি এই ঘোষণা দেন। সংবাদ মাধ্যম আল কাহির টেলিভিশন জানিয়েছে, এই টেলিভিশনে এক বিবৃতিতে হিসাম বলেছেন, অতীতে আরব দেশগুলোর জোট আরব লীগের নানা সিদ্ধান্তে হিজবুল্লাহকে সন্ত্রাসী দল বলে উল্লেখ করা হয়েছিল এবং হিজবুল্লাহর সঙ্গে এই জোটের সদস্য দেশগুলোর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখন এই দেশগুলো হিজবুল্লাহর ব্যাপারে এই লেবেল ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাই এই আন্দোলনের সঙ্গে সম্পর্ক স্থাপনের বা যোগাযোগের পথ প্রশস্ত হয়েছে। গত শুক্রবার জনাব জাকি বৈরুতে হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ রাদের সঙ্গে সাক্ষাৎ করেন। গত 1 দশকেরও বেশি সময়ে এটা ছিল হিজবুল্লাহর সঙ্গে আরব লীগের প্রথম যোগাযোগ বা সাক্ষাৎ। হিজবুল্লাহর ব্যাপারে আরব লীগের এই সিদ্ধান্তে যেসব ঘটনার প্রভাব রয়েছে সেসবের মধ্যে ইসলামী ইরানের সঙ্গে কোনো কোনো আরব দেশের, বিশেষ করে সৌদি আরবের সম্পর্কে সাম্প্রতিক পরিবর্তনের বিষয়টি প্রথমেই উল্লেখযোগ্য। গত বছর অর্থাৎ 2023 সালে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয়। এক্ষেত্রে দ্বিতীয় যে বড় ঘটনার প্রভাব লক্ষণীয় তা হলো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল আকসা তুফান নামক অভিযান। ফিলিস্তিনের প্রতিরক্ষায় বড় ধরনের ভূমিকা রেখে চলেছে লেবাননের হিজবুল্লাহ। 7 অক্টোবরের এই ঘটনার পর গত 8 অক্টোবর ইসরায়েলের উপর হামলা শুরু করে হিজবুল্লাহ। পর্যবেক্ষকরা বলছেন, আল আকসা তুফানের পর এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে এবং গাজার জনগণের প্রতি লেবাননের এই আন্দোলনের সমর্থনের কারণে আরব জনগণের মধ্যে হিজবুল্লাহর জনপ্রিয়তা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ ফিলিস্তিনের উত্তর সীমান্তে ইসরায়েলকে ব্যস্ত না রাখলে ইসরায়েল গাজার উপর আরো বেশি শক্তি ও বলদর্পিতা প্রয়োগের সুযোগ পেত। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।